ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, পারমাণবিক কেন্দ্র ধ্বংসের দাবি। ওয়াশিংটনের কঠোর পরিণতির হুঁশিয়ারি তেহরানের। ইসরায়েলে সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা। শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর চায় যুক্তরাষ্ট্র, ফখরুল মার্কিন প্রতিনিধি সাক্ষাৎ। অংশগ্রহণমূলক ভোটের আশ্বাস জাপানের। জামায়াত আমিরের সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত। ইসিতে নিবন্ধনের আবেদন এনসিপির শাপলা প্রতীক চাইলেন নেতারা। নির্বাচনে অনিয়মে শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৩ কমিশনের বিরুদ্ধে বিএনপির মামলা। সংস্কারে অনেক বিষয়ে একমত হতে পারেনি দলগুলো, ছাড় দেওয়ার আহ্বান কমিশনের। একজন স্বৈরাচারী হওয়ায় প্রধানমন্ত্রীর হাত পা বাঁধা ঠিক নয়, মন্তব্য সালাউদ্দিনের। এবং কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করে বাজেট অনুমোদন। দুর্বল প্রতিষ্ঠানের কারণে বাস্তবায়নে চ্যালেঞ্জ দেখছেন অর্থ উপদেষ্টা। ঋণের বোঝা বাড়াতে চায় না সরকার। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। 2 সপ্তাহ সময় নেয়ার 2 দিন পরই ইরানে বিমান হামলা চালিয়ে সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ল যুক্তরাষ্ট্র। দেশটির 3টি পারমাণবিক কেন্দ্র ধ্বংসের দাবি করেছে ট্রাম্প। আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের হুঙ্কার দিয়েছে ইরানও। ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলার পর ইসরায়েলকে লক্ষ্যবস্তু করেছে দেশটি। রোববার সকালে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে তেল আবিব, হাইফা ও অধিকৃত গোলান মালভূমি সহ বিভিন্ন এলাকা। ওয়াশিংটনকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েল ইরান সংঘাতে শেষ পর্যন্ত সরাসরি জড়িয়ে পড়ল যুক্তরাষ্ট্র। ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় সফল হামলার দাবি করেছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, মাটির গভীরে থাকা ইরানের সবচেয়ে বড় পরমাণু কেন্দ্র ফোর্দো স্থাপনায় ভারী বোমা ফেলা হয়েছে। পরমাণু কেন্দ্রটি নিশ্চিহ্ন হয়ে গেছে বলেও দাবি তার। ইরানে মার্কিন হামলার পর হোয়াইট হাউসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। ইরান এখনই শান্তির পথে না এলে ভবিষ্যতে আরো বড় হামলার হুঁশিয়ারি দেন তিনি। আমাদের উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ ক্ষমতা ধ্বংস করা এবং বিশ্বের 1 নম্বর সন্ত্রাসবাদীদের দেশ ইরানের পারমাণবিক হুমকি বন্ধ করা। মধ্যপ্রাচ্যে দাপট দেখানো ইরান এখন শান্তির পথ বেছে নিতে বাধ্য। 3টি পরমাণু কেন্দ্রে হামলার সত্যতা নিশ্চিত করেছে ইরানও। তবে যুক্তরাষ্ট্রের হামলার আগেই পরমাণু কেন্দ্র থেকে পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয় বলে জানায় খামেনি প্রশাসন। ওই হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি তাদের। বিকিরণ পর্যবেক্ষণ সংস্থাও পারমাণবিক স্থাপনার আশপাশে সরেজমিনে পর্যবেক্ষণ করে কোনো তেজস্ক্রিয়তা ছড়ানোর আলামত পায়নি। যুক্তরাষ্ট্রের হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বলেন, ট্রাম্প বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শাসক গোষ্ঠীর হাত থেকে অস্ত্র ছিনিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছেন। History will record that President Trump acted to deny the world's most dangerous regime the world's most dangerous weapons. মার্কিন হামলাকে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির লঙ্ঘন আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। The US administration holds sole and full responsibility for the consequences of its actions. যুক্তরাষ্ট্র গুরুতর অপরাধ করেছে উল্লেখ করে ভবিষ্যতে এর গভীর প্রভাব ফেলবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এছাড়া মধ্যপ্রাচ্যের মার্কিন নাগরিক ও সেনা এখন হামলার বৈধ লক্ষ্য বলেও হুঁশিয়ারি উচ্চারণ করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। এরই মধ্যে ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে জেরুজালেমে। স্থানীয় সময় রোববার এক বিবৃতিতে এ তথ্য জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। পাশাপাশি হুমকি মোকাবিলায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা সক্রিয় রয়েছে বলেও জানায় তারা। অন্যদিকে নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরায়েল, জারি করেছে উচ্চ সতর্কতা। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইরানের 3টি পরমাণু স্থাপনায় B-2 বোমারু বিমান দিয়ে বাংকার বাস্টার ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ফোর্দো পরমাণু কেন্দ্রে হামলায় ব্যবহার করা হয়েছে 1 ডজন বাংকার বাস্টার বোমা, যার প্রতিটির ওজন ছিল প্রায় 30,000 পাউন্ড। এছাড়া সাবমেরিন থেকে ছোড়া হয় 30টি ক্রুজ মিসাইল। ইরানে মার্কিন বোমা হামলার প্রধান লক্ষ্য ছিল ফোর্দো পরমাণু স্থাপনা। মার্কিন বিমান বাহিনীর বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায় 6টি B-2 স্টিলথ বিমান থেকে সেখানে ফেলা হয়েছে 12টি বাংকার বাস্টার বোমা। প্রতিটি বোমার ওজন ছিল প্রায় 30,000 পাউন্ড। কোম শহরের কাছে পাহাড়ের নিচে থাকা এই গোপন পরমাণু কেন্দ্রটি এতদিন ছিল হামলার বাইরে।
একই সময় সাবমেরিন থেকে ছোড়া হয় 30টি টমাহক ক্রুজ মিসাইল। লক্ষ্য ছিল ইরানের নাতানজ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনা, যেগুলো দেশটির অন্যতম প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। এই দুটি স্থাপনার বাইরের একটি অংশেও দুটি বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর দাবি, এসব হামলার লক্ষ্য ছিল ভালোভাবে সুরক্ষিত পরমাণু অস্ত্রাগার ধ্বংস করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে নিজেই হামলার খবর নিশ্চিত করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, সব বিমান নিরাপদে ফিরে গেছে। যদিও আগেই ইরান হুঁশিয়ার করেছিল, যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়ালে তাদের অপূরণীয় পরিণতি হবে। গত 13 জুন শুরু হওয়া ইসরায়েল ইরান সংঘাতে উভয় পক্ষেই প্রাণহানির সংখ্যা বাড়ছে। ইসরায়েলের দাবি, ইরানি হামলায় 25 জনের বেশি নিহত ও শতাধিক আহত হয়েছেন। অন্যদিকে ইরান বলছে, ইসরায়েলি হামলায় 4 শতাধিক বেসামরিক নিহত হয়েছেন, আহত 3,500-এর বেশি। এমন এক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এই হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিল বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়ে ডোনাল্ড ট্রাম্প সংঘাত আরও উস্কে দিয়েছেন বলে মনে করছেন মার্কিনরা। যুদ্ধ থামিয়ে শান্তি প্রতিষ্ঠার বদলে উল্টো মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়িয়ে যাওয়ায় অনেকেই হতাশ। কংগ্রেসের অনুমতি না নিয়ে ট্রাম্পের একক সিদ্ধান্তে ইরানে হামলা চালানোয় উদ্বেগ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। ইরানে মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে উচ্চ সতর্কাবস্থায় আছে। ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলার পর রোববার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন, সফল হয়েছে মার্কিন সেনাদের অভিযান। হুমকি দেন, শান্তি প্রতিষ্ঠা না হলে আরও হামলার। ট্রাম্পের দেয়া ভাষণ গুরুত্ব সহকারে দেখেছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। ইরানের মাটিতে যুক্তরাষ্ট্রের এ ধরনের হামলায় হতাশা প্রকাশ করেন অনেকেই। লস অ্যাঞ্জেলেস সহ বিভিন্ন শহরের বাসিন্দারা বলেন, হামলার মাধ্যমে ইরান ইসরায়েল সংঘাতে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। আমি অবাক নই, বরং হতাশ, কারণ ট্রাম্পের মতে তিনি আমেরিকা ফার্স্ট পরিকল্পনায় ছিলেন। আমাদের সেনাদের এমন একটি যুদ্ধে পাঠানো আমার মতে অপ্রয়োজনীয়। আমার কাছে মনে হয় এটি পূর্ব নির্ধারিত ছিল। নির্বাচনী প্রতিশ্রুতিতে তিনি যা বলেছিলেন এটি তার বিপরীত। মার্কিন কংগ্রেসের অনুমোদন না নিয়ে ট্রাম্পের একক সিদ্ধান্তে ইরানে হামলা চালানোয় উদ্বিগ্ন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আমেরিকান নাগরিকদের পাশ কাটিয়ে আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বোমা হামলা ইরানে করেছেন, এটা আমি মনে করি যে মধ্যপ্রাচ্যে এবং সারা বিশ্বে একটা উত্তেজনা বাড়িয়ে দেবে। সারা বিশ্ব যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়েছিল যে আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করে শান্তি চুক্তি প্রতিষ্ঠা করবে, কিন্তু আমরা দেখলাম তার উল্টো। ইরানে মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর উচ্চ সতর্কাবস্থায় আছে। নিউ ইয়র্কের গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওয়াশিংটনেও সরকারি ভবনগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সব বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। এদিকে ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ায় শঙ্কিত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে ট্রাম্পের এমন আচরণে অবাক নন তারা। বলছেন, নিজেদের কর্তৃত্ব ফলাতে কখনোই কূটনৈতিক শিষ্টাচারের তোয়াক্কা করে না আমেরিকা। যুদ্ধের তীব্রতা বাড়বে কিনা তা এখন ইরানের প্রতিক্রিয়ার উপর নির্ভর করছে বলেও মনে করেন তারা। তবে বন্ধু রাষ্ট্রের কাছে সামরিক সহযোগিতা না পেলে এই যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখছেন না বিশেষজ্ঞরা। জুম্মান সাদিক জাবরিনের রিপোর্ট। ইসরায়েল ইরান চলমান সংঘাতে এবার আনুষ্ঠানিকভাবেই নিজেদের জড়িয়ে ফেলল মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহ সময় নেয়ার পর দুদিনের মাথায় ইরানের 3 স্থাপনায় হামলার ঘটনায় খুলে গেছে অনেক ভয়াবহ সমীকরণের গতিপথ। মার্কিন যুক্তরাষ্ট্রের এমন অপ্রত্যাশিত আচরণের ফলাফল হতে পারে ভয়াবহ। তবে অবাক হননি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে, নিজেদের আধিপত্য ধরে রাখতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী এমন একাধিক ঘটনার কলকাঠি নেড়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যেভাবে তৈরি হচ্ছিল বা তৈরি হয়, সেটা শুধু খুব অসঙ্গতিপূর্ণ নয়। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আধিপত্য পৃথিবী জুড়ে, সেটা তারা কায়েম করতে চায়। হামলার মধ্য দিয়ে ইরান ইসরায়েলের সমঝোতাকারী হিসেবে বৈধতা হারিয়েছে ওয়াশিংটন। জবাব দিতে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো হতে পারে ইরানের অপেক্ষাকৃত সহজ লক্ষ্য। বিশ্লেষকরা মনে করেন, সে পথে হাঁটার আগে ইরানকেও পরবর্তী ঘটনা প্রবাহের জন্য প্রস্তুত থাকতে হবে। প্রায় 40,000 সেনা মোতায়েন করা রয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে, স্থল নৌ সবকিছু মিলিয়ে। সেখানে যদি আক্রমণ করতে চায় ইরান,
হয়তো সেটা তুলনামূলকভাবে সহজ টার্গেট হবে এবং সেক্ষেত্রে মার্কিন জনগোষ্ঠীর কাছে কিছুটা হলেও জনপ্রিয়তা হারাবে ট্রাম্প, কিন্তু এটা পাল্টাপাল্টি চলার জায়গাটাই কিন্তু ইরানকে অবশ্যই বিবেচনা করতে হবে। সামরিক নয়, মৌখিক নিন্দা আর কূটনৈতিক তৎপরতায় সীমাবদ্ধ থাকতে পারে ইরানের মিত্রদের সহযোগিতা। তাই যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখছেন না বিশ্লেষকরা। ইরানকে সমর্থন দিয়ে ইরানকে মানে সাহায্যে সামরিক কোনো হবে বলে আমার মনে হয় না। তার মানে যেটা হবে সেটা হচ্ছে রাজনৈতিক বা একটা কূটনৈতিক চেষ্টা হয়তো হতে পারে। সহযোগী দেশগুলো আসলে কি ভূমিকা নেবে, কতটা তারা চাইবে যে না এখন ইরানের একটা সমঝোতায় আসা উচিত বা আলোচনায় বসা উচিত, নাকি তারা ইরানকে কিছুটা হলেও মদদ দেবে যে না ঠিক আছে তোমরা পাল্টা জায়গাটায় যাও। কিন্তু সমস্যা হচ্ছে যে ইরান তো যেখানে আছে সেখানে টার্গেট গুলো চিহ্নিত, সেখানে যদি আবার আক্রমণ করে অথবা ইন্টেলিজেন্সের মাধ্যমে তথ্যের ভিত্তিতে অন্যান্য যদি আক্রমণ করে, তাহলে অন্যান্য সহযোগী রাষ্ট্রগুলো খুব একটা ভূমিকা রাখতে পারবে। তবে আগামী 48 ঘন্টা মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলে মনে করেন বিশ্লেষকরা। তিনি এক ধরনের একটা প্রস্তুতি মানসিকভাবে। জুমান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে বাংলাদেশে ক্ষমতার হস্তান্তর দেখতে চায় যুক্তরাষ্ট্র। সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা জানান মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। পরে সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, লন্ডন বৈঠকের পর স্বস্তি ফিরেছে দেশের রাজনীতিতে। এদিকে আলাদা অনুষ্ঠানে দলের আরেক নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, আলোর পথে যাত্রায় দেশের রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তন আনতে হবে। রোববার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন মার্কিন দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক কমিটির সদস্য শামা ওবায়েদ। লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের মাধ্যমে বাংলাদেশের রাজনীতির ইতিবাচক পরিবর্তনের কথা উল্লেখ করেন ট্রেসিয়ান। পরে সংবাদ সম্মেলনে আমির খসরু মাহমুদ বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নিয়ে সবার মধ্যেই স্বস্তি ফিরেছে। মতপার্থক্য থাকবেই, তবে যেসব বিষয়ে ঐক্যমত হবে তা নিয়ে কাজ চলছে। সেই মিটিংয়ের গুরুত্ব তারা অনুধাবন করতে পারছে এবং সেই মিটিংয়ের ফলে যে একটা বড় ধরনের দেশের মধ্যে একটা স্বস্তি আসছে এবং নির্বাচনমুখী হয়েছে সেটাও আলোচনায় আসছে। ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন আমরা যেদিকে যাচ্ছি সেটার একটা দিকক্ষণ মোটামুটি একটি সিদ্ধান্তে আসা গেছে ফেব্রুয়ারি। এটা সকলের জন্য স্বস্তি। মতপার্থক্য থাকবে, যেই বিষয়গুলোতে ঐক্যমত হবে সেটা নিয়ে আমরা এগিয়ে যাব, এটাই তো সিদ্ধান্ত। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে, নতুন উদ্ভাবনী চিন্তা কাজে লাগিয়ে হাঁটতে হবে আলোর পথে। আমাদের পলিটিক্যাল কালচার পাল্টাতে হবে, পাল্টানো মানে ভালো দিকে নিয়ে যেতে হবে। আমাদের কালচার এর মধ্যে ইনোভেটিভ এডিশন করতে হবে। যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা গিয়েছি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত, যা কিছুই আমরা অর্জন করতে পারতাম সেটা আমরা পারিনি। জাতি গঠনের শিক্ষার্থীদের নিয়ে সম্মিলিতভাবে বিএনপি কাজ করবে বলেও জানান সালাউদ্দিন আহমদ। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে জাপান। দেশটির রাষ্ট্রদূত মিস্টার সাইদা শিনিচির সঙ্গে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বৈঠক শেষে কথা বলেন নেতারা। সকালে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের রাষ্ট্রদূত। ঘণ্টাব্যাপী এই বৈঠকে বিগত ফ্যাসিবাদ আমলে জামায়াতের নেতাকর্মীদের ওপর কিভাবে নির্যাতন করা হয়েছে, নেতাদের ফাঁসি, অফিস বন্ধ, আয়নাঘর সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এছাড়া শিল্প বাণিজ্য, ব্যবসায় কিভাবে দুদেশ একসঙ্গে কাজ করবে তা নিয়েও কথা হয়েছে বলে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শেখ হাসিনার সরকারের হাতে জামাত ইসলামের উপরে কি জুলুম নির্যাতন নিপীড়ন চলেছে। আমাদের নিবন্ধন বাতিল হয়েছে, আমাদের প্রতীক নিষিদ্ধ হয়েছে, অফিস বন্ধ হয়েছে, আমাদের প্রিয় নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, কারাগারে তারা মৃত্যুবরণ করেছে, রিমান্ড, ক্রস ফায়ার, আয়নাঘর, এইসব ইতিহাসের কথা তিনি তুলে ধরেছেন। মাননীয় অ্যাম্বাসেডর এগুলো খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশের রাজনীতির এইসব পরিস্থিতি সম্পর্কে তিনি অবহিত। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং তার টিমের সঙ্গে প্রথম বৈঠক করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। বাংলাদেশের মানুষের জন্য একটি সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে আমাদের প্রত্যাশার কথা জানিয়েছি তাকে। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচনের প্রতীক হিসেবে শাপলা চাওয়ার পাশাপাশি ভোটে জয়ের আশা প্রকাশ করেন নেতারা। ২৮ ফেব্রুয়ারি ২০২৫ বিপুল আশা নিয়ে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আত্মপ্রকাশের প্রায় ৪ মাস পর রোববার রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন জমা দিতে নির্বাচন কমিশনে আসেন দলটির নেতারা। প্রতীক হিসেবে শাপলা চেয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আমাদের দলের প্রতীক হিসেবে নির্বাচন কমিশনের থেকে আমাদের প্রত্যাশা হলো নির্বাচন কমিশন দলের প্রতীক হিসেবে আমাদেরকে শাপলা বরাদ্দ প্রদান করবে। নির্বাচন কমিশনের কাছে এবং দেশবাসীর কাছে আবেদন রাখবো আমাদেরকে যাতে শাপলায় মনোনয়ন দেওয়া হয়। দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি আশা প্রকাশ করে বলেন, আগামীতে সরকার গঠন করবে এনসিপি। সংস্কার বা ঐক্যবাদ কমিশনের ৪০০ আসনের মধ্যে ৩০০ আসন এনসিপির ঘরে থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশে যেভাবে ৫ তারিখে গণ অভ্যুত্থানে বাংলাদেশের মানুষের জয় হয়েছিল, আগামীর পার্লামেন্ট ভোট ব্যাংকে এনসিপির শাপলা প্রতীকে পুরো বাংলাদেশের মানুষ জয় জয়কার করে দিবে। এনসিপির নেতৃত্বে নতুন সরকার গঠন হবে। এনসিপি এখনো নির্বাচন কমিশনের পুনর্গঠন চায় বলেও জানান নাসির উদ্দিন পাটোয়ারি। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। এদিকে রকিব হুদা এবং আউয়াল কমিশনের বিতর্কিত নির্বাচনে অনিয়মের প্রতিকার চেয়ে এসিতে অভিযোগ করেছে বিএনপি। সেই সঙ্গে ৩ সিএসি নির্বাচন সংশ্লিষ্ট ১৯ কর্মকর্তা সহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দলটি। এতে প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। বিগত আওয়ামী লীগ সরকারের অধীনে হওয়া বিতর্কিত ৩ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং ইসি সচিবদের ভূমিকা খতিয়ে দেখতে দ্রুত তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। এই নির্দেশনার সপ্তাহখানেকের মধ্যেই বিতর্কিত ৩ নির্বাচনে অনিয়মের প্রতিকার চেয়ে ইসিতে চিঠি দিল বিএনপি। রোববার সকাল 10টায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খানের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন জমা দেয়। পরে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করে দলটি। এই যে ভোট তারা করেছে, নির্বাচন কমিশনার সহ তার সহযোগীরা, তাদের বিষয় নিয়ে আমরা একটা অভিযোগ নিয়ে থানায় এবং 2টি অভিযোগ আমরা প্রধান নির্বাচন কমিশনার, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার, এই মাননীয় প্রধান কমিশনার এবং মাননীয় আপনার সচিব সাহেব ওখানে উপস্থিত ছিলেন, তাদের কাছে আমরা এই জমা দিলাম। আমরা জানি এই বর্তমান সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারের সাথে যারা অন্যান্য নির্বাচন কমিশনারের এই যে অভিযোগটা আমরা দিলাম, ওনারা ওটা আইনগত ব্যবস্থা নেবেন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। একজন স্বৈরাচার হওয়ার কারণে সংস্কার করে প্রধানমন্ত্রীর হাত পা বেঁধে দেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে ২য় ধাপে ৫ম দিনের বৈঠকে কথা বলেন তিনি। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন নিয়ে আপত্তিও জানান বিএনপির এই নেতা। এর আগে সূচনা বক্তব্যে দ্রুত জুলাই সনদ তৈরিতে সব রাজনৈতিক দলকে ছাড় দেওয়ার আহ্বান জানান ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। জানান আগামী 2 দিন মুলতবি থাকবে বৈঠক। এই সময়ে দলগুলোকে দলীয় ফোরামে অনৈক্যের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্তে আসার আহ্বান জানান তিনি। বৈঠকের বিরতিতে জামায়াত সহ অন্য দলের নেতারা জানান, এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন এমন প্রস্তাবে সম্মত হয়েছে বেশিরভাগ দল।
আমরা একটা সংস্কারের মধ্যে আসছি। সুতরাং প্রধানমন্ত্রীকেই শুধু সবকিছুতে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, বাকি সব অর্গানগুলোকে দিয়ে, প্রেসিডেন্টকে দিয়ে, এনসিসিকে দিয়ে, আপার হাউসকে দিয়ে, তাহলে প্রধানমন্ত্রী হিসাবে তার ফাংশন এত বেশি লিমিট করা হলে তো রাষ্ট্র পরিচালনা কোনো ভারসাম্য হলো না। আপনি কোনো একটা অর্গানকে দুর্বল করে ভারসাম্য প্রতিষ্ঠা করতে পারবেন না। একজন ব্যক্তি স্বৈরাচার হয়েছিল, সেজন্য ওইটাকে মাথায় রেখে আমাদেরকে সমস্ত সংস্কার করতে হবে, তাহলে বোধহয় আমরা মিসলিড হব। বার এবং টার্ম নিয়ে যে ঝামেলা ছিল, পরে আমি প্রস্তাব করেছিলাম ভিতরে এটার টাইম 10 বছর, এটাতেই আমরা একমত হয়ে যাই। বার এবং টার্মের ব্যাখ্যা যাওয়া দরকার নেই। তিনটি দল ছাড়া সকলেই এই প্রশ্নে আমরা এক জায়গায় আসছি। জীবনে ইন দ্য হোল লাইফ টাইম যে কোনো ব্যক্তি 10 বছর ম্যাক্সিমাম প্রাইম মিনিস্টার হিসাবে দায়িত্ব পালন করতে পারবেন, এটা যতবারই হোক। নির্দিষ্ট সময়ের মধ্যে যেহেতু কিছু বিষয়ে এক জায়গায় আসতে হবে, ঐকমত্য তৈরি করতে হবে, সেই জন্য প্রত্যেকেই যে মানসিকতার জায়গা থেকে আপনারা শুরু করেছেন সেটাকে একটু শক্তিশালী করুন। সেটা হচ্ছে ছাড় দেওয়ার প্রয়োজন হবে, এবং সেই ছাড় দেওয়ার ক্ষেত্রে যদি প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের নীতি নির্ধারকদের সাথে কথা বলুন। কোন জায়গায় আমরা একমত হতে পারি, কোন জায়গায় আমরা কতদূর পর্যন্ত যেতে পারি, একটু ছাড় দেওয়ার জায়গাটাতে আসুন। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছেন রাজনীতিকরা, সরাসরি যাচ্ছে সেখানে। নির্ধারণ করে একমতে আসেন, তবে তার সাথে এনসিসির আলাপটা একই সাথে আনতে হবে। ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের যদি প্রধানমন্ত্রীর এখতিয়ারভুক্ত সমস্ত জিনিস যদি একটা অথরিটি পাওয়ার ফাংশন দিয়ে এনসিসি গঠন করা হয়, তার সাথে আমরা একমত হতে পারবো না। তারপরে যদি আপার হাউসের প্রশ্নটা আসে, আপার হাউসে যদি প্রপোর্শনেট ইলেকশনের কথা এখানে বলা আছে যে অনুপাত ভিত্তিক, তখন আপার হাউসে একটা বিল, জেনারেল বিল পাস হতেও 50% মেজরিটি লাগবে। আবার যদি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের কথা বলা আছে আপার হাউসে, যে 2/3 মেজরিটির মধ্য দিয়ে আপার হাউসেও কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট অ্যাপ্রুভ করতে হবে, তখন কেউ কোনোদিন 2/3 পাবে না প্রপোর্শনাল নির্বাচনের ক্ষেত্রে। সেই জিনিসগুলো একসাথে আলোচনা আসতে হবে। এবং বলা আছে যে এখানে প্রেসিডেন্টের ইলেকশনের কথাটা আমরা আগে বলেছি, যে প্রেসিডেন্টের ইলেকশনের ক্ষেত্রে আমরা আগে বলেছিলাম, আজকে এই আলোচনাটা এখানে আসে না, কিন্তু এটা রিলেটেড, যে উভয় হাউস যদি আপার হাউস প্রতিষ্ঠিত হয় এবং তার সদস্য সংখ্যা যদি 100 হয়, ওটা আমাদের প্রস্তাব, আর যদি নারী আসন 100 হয় এবং পার্লামেন্টের লোয়ার হাউস যদি 300 হয়, এই 500 সদস্যের মধ্যে আমরা বলেছি গোপন ব্যালটের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন হতে পারে, এবং রাষ্ট্রপতির ক্ষমতা কি হবে না হবে আইনে নির্ধারণ করে দিলে রাষ্ট্রপতিকে আরো বেশি বিষয়ে যদি ক্ষমতা দেওয়া হয়, সেই ক্ষেত্রেও এই প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়টা এবং প্রধানমন্ত্রীর স্থায়িত্বের বিষয়টা, সরকার পরিচালনার বিষয়টা রিলেটেড। এই বিষয়গুলো অন্তত পক্ষে এনসিসি এবং আপার হাউসের বিষয়টা প্রধানমন্ত্রীর মেয়াদের সাথে একই প্যাকেজে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসলে তখন সুবিধা হবে। কারণ আলাদা আলাদাভাবে প্রত্যেকটা বিষয় যদি আমরা ডিসাইড করতে যাই, পরে আবার এনসিসি ফরমেশনের ক্ষেত্রে যদি আবার একই শর্ত থাকে বা করতে হয়, তখন আমরা সেই সাথে একমত হতে পারবো না। আবার আপার হাউসের বিভিন্ন বিষয়ে যদি সবাই দ্বিমত হয়, তখন একসাথে হতে পারবো না। সুতরাং জিনিসগুলো রিলেটেড। তখন একটা সিদ্ধান্ত হয়েছে যে আগামী 2 দিন বিরতি থাকবে, এর ভিতরে দলের মধ্যে আলোচনা করে এই বিষয়গুলো যার যার দলীয় অবস্থান থেকে এসে সিদ্ধান্ত আকারে জানাবেন, তারপরে হাউসে আলোচনা করে এই প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে। এটা হচ্ছে এক। দ্বিতীয় বিষয় যেটা আলোচনা হয়েছে সেটা হচ্ছে সংবিধানের মূলনীতি। সংবিধানের মূলনীতি প্রশ্নে আপনারা জানেন রাষ্ট্র পরিচালনার মূলনীতি এইভাবেই বলা আছে, এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি আর্টিকেল 8, 9, 10 এবং 12 এই 5 আগস্ট রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হচ্ছে আগামী 29 জুন। জুলাই আগস্ট হত্যাযজ্ঞের ঘটনায় এটি প্রথম মামলা যেটির মূল বিচার শুরু হতে যাচ্ছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানিয়েছেন 4 আসামি পলাতক থাকায় তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দেবেন তারা। এর আগে সকালে গ্রেফতার 4 পুলিশ সদস্য আরশাদ, সুজন, ইমন ও নাসিরুলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত 3 জুন এই মামলার পলাতক 4 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।
পরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই মামলায় পলাতক 4 আসামি হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম, মোহাম্মদ আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। গাজীপুরে 3টি হত্যা মামলার সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিচারক ওমর হায়দারের আদালতে তোলা হয় তাদের। পরে শুনানি শেষে গাছা থানার দায়ের করা 3টি হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গাজীপুরের গাছা এলাকায় 6 জন মারা যান। এ ঘটনায় আলাদা 3টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় সাবেক আইনমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আসামি করা হয়। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল পুনর্বিবেচনার দাবিতে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেন পরীক্ষায় অকৃতকার্যরা। পূর্ব ঘোষণা অনুযায়ী সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন তারা। এ সময় সড়কে অবস্থান নেয় পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে, তবে আন্দোলনকারীরা সরে না যাওয়ায় পুলিশের বাধার মুখে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে আন্দোলনকারীদের উপর জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বৈষম্যের অভিযোগ তুলে ফলাফল পুনর্বিবেচনার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অকৃতকার্যরা বিক্ষোভ সমাবেশ শুরু করে। মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। বন্ধ হয়ে যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কের যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আন্দোলনকারীদের সরে যেতে বললে শুরু হয় বাকবিতণ্ডা, বাধে সংঘর্ষ। এক পর্যায়ে বিক্ষোভকারীদের উপর জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। আন্দোলনকারীদের দাবি 15, 16, 17তম নিয়োগ পরীক্ষার তুলনায় 18তম নিয়োগ পরীক্ষায় কম উত্তীর্ণ করা হয়েছে। প্রিলিমিনারি লিখিততে উত্তীর্ণ হওয়ার পর ভাইভাতে অধিকাংশ পরীক্ষার্থীকে অকৃতকার্য দেখানো হয়েছে। এই যে ভাইভা হলো, কে কত মার্ক পেল সেখানে তো উল্লেখ নাই, তাহলে ফেল আসলো কোত্থেকে? আমরা কোনো বোর্ডে 30 জনের মধ্যে 29 জন ফেল। এটা কোন সিস্টেমে হচ্ছে, যেখানে ভাইভাতে ফেল করানোর তেমন কোনো সিস্টেম নাই। আমি সার্টিফিকেটে 20 মার্কাতে 10.5 পাইছি, নিয়ম অনুযায়ী 8 মার্ক পাইলে পাস, তাহলে আমাদের কিভাবে ফেল করাইলো? আমরা যে বিসিএস এর মতো প্রিলিতে পাস করে রিটেনে পাস করে ভাইভা পরীক্ষা দিলাম, সেখানে কেন প্রহসন হইল? একেবারে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম, আমাদেরকে অন্যায়ভাবে পুলিশ আমাদের উপর আক্রমণ করেছে, আমাদেরকে লাঠি চার্জ করেছে, টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে, সাউন্ড গ্রেনেড মেরেছে। পুলিশ জানায় জনদুর্ভোগ এড়াতে বিক্ষোভকারীদের বারবার অনুরোধ করার পরেও তারা সাড়া না দেওয়ায় বিক্ষোভকারীদের উপর কঠোর হতে হয়। যেটা আমাদের ট্র্যাডিশনাল, যে যত কম বল প্রয়োগ করে এরা ডিসপার্স করা যায়। আমরা পানি মারেছি, যে পানিতে তারা ভয় পেয়ে চলে যায়। এরপরে আমরা আরেকটু প্যানিক সৃষ্টি করার জন্য, যে যেন আমাদের গায়ে হাত না দেওয়া লাগে, সেক্ষেত্রে আমরা সাউন্ড গ্রেনেড মেরেছি। এরপরে হালকা পুশ করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে আন্দোলনকারীরা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। 5 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত হল ছাড়বে না বলে সাফ জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সেই সঙ্গে আগামী 24 ঘন্টার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দলকে হল পরিদর্শনের আলটিমেটাম দেন তারা। দুপুরে কলেজের অধ্যক্ষের সঙ্গে একাডেমিক ভবন ও হোস্টেলের অবকাঠামোগত দুরবস্থা নিরসনের 5 দফা দাবি নিয়ে আলোচনার পর এমন সিদ্ধান্তের কথা জানান তারা। এদিকে শিক্ষার্থীদের সঙ্গে একমত পোষণ করে কলেজটির অধ্যক্ষ বলেন, এই সমস্যা একদিনে সমাধান সম্ভব নয়, মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছেন তারা। এর আগে শনিবার একাডেমিক কাউন্সিলের সভায় শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়, তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত হল ছাড়তে নারাজ শিক্ষার্থীরা। কর্তৃপক্ষ আমাদেরকে আজকের মিটিংয়ে তাদের কাজের কোনো দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেননি। স্বাস্থ্য উপদেষ্টা এবং প্রতিনিধি সমেত ঢাকা মেডিকেল কলেজে উপস্থিত হয়ে ভগ্নদশা পরিদর্শন করতে হবে। ওই 4 তলা থেকে আজকেই ওদেরকে সব নামতে হবে এবং পরে হল সব খালি করে দেওয়ার পরে শিক্ষকরা যেভাবে হলে সিট বন্টন করবে সেই বন্টন অনুযায়ী ছাত্ররা যদি ওঠে তাহলে আমরা একাডেমিক কার্যক্রম শুরু করতে পারব। ছাত্রদের এই দাবি নিয়ে প্রশাসন থেকে মন্ত্রণালয়ে আমরা প্রতিনিয়ত যোগাযোগ করছি।
ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজও গণ অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। সকালে নগর ভবনের সামনে জড়ো হয়ে শপথের পক্ষে নানা স্লোগান দেন তারা। আদালতের রায় মেনে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়াতে সরকারের প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা। শপথ না পড়িয়ে আদালত অবমাননার জন্য স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগ চান ইশরাক সমর্থকরা। সময় সংবাদে আরো থাকছে। সাবেক এমপি শামীম ওসমানের 29 ব্যাংক হিসাব সহ স্থাবর সম্পদ জব্দ দুদকের। সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের 3 সন্তানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করে নতুন অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ। গতানুগতিক বাজেটের সমালোচনায় অর্থ উপদেষ্টা বললেন, পুরনো পথেই হাইওয়ে হয়। বিকেলে সচিবালয়ে বাজেট অনুমোদন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুর্বল প্রতিষ্ঠান। ভবিষ্যৎ প্রজন্মের উপর ঋণের বোঝা বাড়াতে চায় না সরকার। টাকা প্রবাহ কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টায় নতুন অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছিলেন অর্থ উপদেষ্টা। এবার সংসদ না থাকায় রোববার সকালে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদেই অনুমোদন পেল বাজেট। বিকেলে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজেট নিয়ে হওয়া সমালোচনার জবাব দেন অর্থ উপদেষ্টা। সেই সঙ্গে এটি বাস্তবায়নের চ্যালেঞ্জের কথাও তুলে ধরে দুর্বল প্রতিষ্ঠানের কথা জানান। যে চ্যালেঞ্জগুলোর জন্য আসছি সে বাজেট করা খুব সহজ না। সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ আমরা দেখলাম, আমরা যে ইমপ্লিমেন্ট করব, অনেক প্রতিষ্ঠান উইক হয়ে গেছে। দুর্বল হয়েছে না দুর্বল করা হয়েছে সেটা আপনাদের ব্যাপার, আপনারা দেখেন। খুব ডিফিকাল্ট হচ্ছে আমাদের জন্য। অন্য যে কোনো সময়ের তুলনায় বাজেট ঘাটতি কম হয়েছে উল্লেখ করে উপদেষ্টা জানান, বাজেট সহায়তা হিসেবে বর্তমান সরকার প্রায় $230 কোটি পাচ্ছে। ঋণের টাকা অপচয় হবে না জানিয়ে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের ওপর ঋণের বোঝা বাড়াতে চায় না সরকার। ডিফল্ট একবারও করি না কাউকে, আমরা চাই না যে আমরা ভবিষ্যতে ডিফল্টার হই। সেকেন্ড হলো, ভবিষ্যতে প্রজন্মের উপর আমরা বিরাট ঋণের বোঝা চাপাতে চাই না। আর থার্ড কনসিডারেশন আমাদের হলো যে একটা ভ্যালু ফর মানি, যে টাকাটা আনবো সেটা ইউটিলাইজ যেন করে। এবারের বাজেটে সবচেয়ে আলোচিত বিষয় ছিল কালো টাকা সাদা করার সুযোগ। এটি আর থাকবে না বলে জানান অর্থ উপদেষ্টা। তবে রেগুলার করের সঙ্গে কেউ অতিরিক্ত 10% কর দিলে অপ্রদর্শিত আয় নিয়ে কোনো প্রশ্ন থাকবে না বলে জানান এনবিআর চেয়ারম্যান। এ সময় সুইস ব্যাংকের টাকা কিভাবে গেল তা নিয়ে সরকার উদ্বিগ্ন বলে জানান উপদেষ্টা। তারা রেগুলার ট্যাক্স দিবে, মানে মার্জিনাল রেট 30%, রেগুলার ট্যাক্স প্লাস 10% অতিরিক্ত দেবে। এটা কালো টাকা সাদা বলে আমরা মনে করি না। এটা চিন্তার উদ্বেগ করে আর কি, সুইস ব্যাংক করে টাকা চলে গেল। তবু কিন্তু আমরা দেখছি সিরিয়াসলি, আমরা ওইটা আলাপ করেছি। এসিসি দেখবে, ব্যাংক দেখবে এবং অন্য হিসেবে আমরা দেখছি। নতুন বাজেটে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছে 5.5% এবং মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। চলমান অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি ও বিনিয়োগ হ্রাস পাওয়া নিয়ে বাজেটে সুস্পষ্ট দিক নির্দেশনা নেই বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। জানায়, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে আসছে অনিশ্চয়তা। বাজেট নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা উঠে এসেছে, যেখানে অর্থনীতিবিদরা বলেন, এলডিসি উত্তরণে দেশীয় শিল্প রক্ষায় কোনো রূপরেখা নেই বাজেটে। আর রাজনীতিবিদের মন্তব্য, বাজেটে প্রতিফলন হয়নি জুলাইয়ের আকাঙ্ক্ষা। জুলাই গণ অভ্যুত্থানের পর নতুন সময়ে বৈষম্য দূর করার আকাঙ্ক্ষা নিয়ে পাশ হয়েছে 2025-26 অর্থ বছরের বাজেট। তবে অন্তর্বর্তী সরকারের আর্থিক দর্শন আগের সরকারের ধারাবাহিকতা বলে সমালোচনা আসছে। দেখি একটা টিকে থাকার বাজেট নিয়ে সিপিডির আলোচনায় একই ধরনের সমালোচনা করে অর্থনীতিবিদরা বলেন, প্রয়োজনের তুলনায় খাতভিত্তিক অর্থ বরাদ্দ কম, নেই মূল্যস্ফীতি কমানোর নির্দেশনা। মূল্যস্ফীতি কন্ট্রোল করার যে নিয়ন্ত্রণের জন্য যে পদক্ষেপগুলি বাজেটে দেওয়া হয়েছে সেটা অপর্যাপ্ত। সেগুলো দিয়ে আসলে এই মূল্যস্ফীতির লাগামটা টেনে ধরা সম্ভব না। আমাদের 2/3 হলো অপ্রত্যক্ষ, ইনডাইরেক্ট ট্যাক্স, ভ্যাট, সেলস ট্যাক্স, এক্সাইজ ডিউটি থেকে শুরু করে এগুলোতে যেগুলো সাধারণ মানুষের উপর পড়ে। বাজেট কৌশলী হয়নি উল্লেখ করে আলোচকরা বলেন, সুশাসন নিশ্চিত করার দিক নির্দেশনা নেই, বৈষম্য কমাতেও কর ব্যবস্থায় কোনো উদ্যোগ নেওয়া হয়নি। নন ট্যাক্স এজ এ রেভিনিউ বেস, উই হ্যাভ টু ফোর্স দি
এই স্পেসটাকে ওপেন আপ করতে হবে, কারণ রেভিনিউ জেনারেশনের অন্যতম একটা এরিয়া ওটাও হতে পারে। হাইয়েস্ট অ্যালোকেশন গেছে আপনারা দেখবেন ভবন নির্মাণে। এইটা কি ভবন নির্মাণের জন্য সর্বোত্তম সময়? আলোচনায় অংশ নিয়ে রাজনীতিবিদরা বলেন, অন্তর্বর্তী সরকার ঘোষিত বাজেটে জুলাইয়ের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি। একটা সরকার কল্যাণমুখী কিনা সেটা দেখতে হলে আপনাকে দেখতে হবে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, এই 3 খাতে বরাদ্দ কিরকম। এটা যে আমার রাষ্ট্র, এটা আমাদের সবার, উই অল বিলং টু দ্য নিউ স্টেট, নিউ রিপাবলিক, সেটা এই বাজেটে আমি দেখি নাই। যুক্তরাষ্ট্রকে দেয়া শুল্ক সুবিধা অন্য দেশও দাবি করতে পারে উল্লেখ করে বলা হয়, এক্ষেত্রে শুল্ক কমানোর প্রভাব কতটা পড়বে তা ভেবে দেখতে হবে। আপনার উদ্বেগের কথা বলেছেন। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। সরকারের যে কোনো ব্যবসায়িক নীতি গ্রহণে বেসরকারি খাতের অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিপিও সামিটে অংশ নিয়ে একথা বলেন তিনি। বেকারত্ব দূর করতে প্রযুক্তি নির্ভর ব্যবসা বাড়ানোর পরামর্শ দিয়েছেন এই খাতের অংশীজনরা। এবারের আসরে ভালো সাড়া পেয়ে উচ্ছ্বসিত প্রযুক্তি খাতের ব্যবসায়ীরা। তথ্য প্রযুক্তি নির্ভর নানান উদ্ভাবনের সম্মিলনে শেষ দিনেও জমজমাট বিপিও সামিট। পরিচিতি বাড়ানোর পাশাপাশি গ্রাহক আকর্ষণের চেষ্টায় অংশগ্রহণকারীরা। এবারের সম্মেলনে আশা অনুযায়ী সাড়া মেলায় উচ্ছ্বসিত তারা। সাইবার সিকিউরিটি, নেটওয়ার্ক অপারেশন সেন্টার, এই জিনিসগুলিতে যে এআই এর যে সংমিশ্রণটা, সেটাই নিয়ে আমরা এই সামিটে উপস্থিত হয়েছি। আমরা আশাবাদী যে সরকার থেকে আমাদের হেল্প করবে। গ্লোবালে অনেকে বুঝতেছেন যে অ্যাজ এ কান্ট্রি আমরা এই টেকনোলজি অনেক আগে আছি। সম্মেলনের শেষ দিনে এক আলোচনায় অংশগ্রহণ নেওয়া অংশীজনরা প্রযুক্তি নির্ভর ব্যবসা বাড়ানোর পরামর্শ দেন। As EPB we only focus on export of goods. Now I understood that it is our future. Much more important for us to choose partner very carefully, diligently. ব্যবসায়িক যে কোনো নীতি গ্রহণে বেসরকারি খাতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। Government policies and execution can only be done through collaboration of the private sector and the government parties. So I will request the trade bodies in the IT-related businesses to take some responsibility which is being carried out by the government right now. বিপিও খাতের বিকাশের লক্ষ্যে দেশি বিদেশি প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজন করা হয় 9টি সেশন। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। সাবেক এমপি শামীম ওসমানের 29 ব্যাংক হিসাব সহ স্থাবর সম্পদ জব্দ করেছে দুদক। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের জাভেদের 3 সন্তানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। খেলবো সকল অশুভ শক্তির বিরুদ্ধে, আমরা খেলবো সকল সন্ত্রাসের বিরুদ্ধে। বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় থাকতেন বিগত সরকারের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। অর্থ পাচারের অভিযোগে তার পরিবারের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার এই আসামি তার সম্পদ বেহাতের চেষ্টা করছেন এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্প্রতি সম্পদ জব্দ করতে দুদকের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়। রোববার সেই আবেদনে সাড়া দিয়ে প্রায় 13 কোটি টাকার ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন সাবেক এমপি জনাব শামীম ওসমান এবং তার পরিবারের সদস্যদের স্থাবর সম্পদ দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত জব্দ করেছে এবং ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। তাতে স্থিতির পরিমাণ প্রায় 13 কোটি টাকার মতো ছিল। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর 3 সন্তানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের 3 সন্তান তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। এদিন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের সন্তান সুপ্রিয় ভট্টাচার্যের দেশ থেকে নিষেধাজ্ঞা এবং 3 কোটি টাকার বেশি স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ঢাকার 2 সিটি কর্পোরেশনের 22টি মোড়ে প্রায় 18 কোটি টাকায় দেশীয় প্রযুক্তিতে তৈরি সংকেত বাতি স্থাপন করা হয়েছে। এর আগেও বহু প্রকল্প কোটি কোটি টাকার বাজেটে ঢাকার রাস্তায় লাল, হলুদ, সবুজ বাতি ট্রাফিক লাইট সক্রিয় রাখার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। আধুনিক শহরের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে যানজট আর বিশৃঙ্খলার চিত্র বদলায়নি। এখনও হাতের ইশারায় চলছে যানবাহন নিয়ন্ত্রণ। আদনান তুর্জের প্রতিবেদনে বিস্তারিত। তীব্র যানজটে আক্রান্ত এই শহরে ধুলোয় ঢাকা পড়ে আছে নিষ্ক্রিয় ট্রাফিক সিগন্যাল। দীর্ঘদিন ধরে বাতিগুলো অকেজো থাকায় হাতের ইশারা যানবাহন সামলাতে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকে। ম্যানুয়ালি প্রত্যেকটা সিগন্যালে কনস্টেবল দাঁড়িয়ে আছে, তো আমরা আসলে বাঁশির মাধ্যমে
বা আমরা অনেক সময় একটু লাউডলি বলতে হয় সিগন্যালটা বন্ধ করেন। গবেষণা বলছে প্রতিদিন প্রায় 82 লাখ কর্মঘণ্টা যানজটে হারিয়ে শহরের গড় গতিবেগ নেমে এসেছে মাত্র 4.8 কিলোমিটারে। দীর্ঘদিন ধরেই এই নৈরাজ্যকর অবস্থা থেকে মুক্তির আশায় আধুনিক ও কার্যকর ট্রাফিক সিস্টেমের দাবি জানিয়ে আসছেন নগরবাসী। ট্রাফিক লাইট আছে, ওখানে সময় কম হয়, কারণ ট্রাফিক লাইট তো অটো চলে। গত 2 দশকে বিভিন্ন প্রকল্পে শত কোটি টাকা ব্যয় হলেও অধিকাংশই ব্যর্থ হয়েছে। দুর্বল রক্ষণাবেক্ষণ, অসম্পূর্ণ ট্রায়াল এবং নানা অনিয়মে আলোর মুখ দেখেনি কোনো প্রকল্প। সর্বশেষ 2025 সালে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল প্রকল্পের 38 কোটি টাকা আত্মসাতে জড়িতদের ধরতে ডিএনসিসিতে অভিযানও চালিয়েছে দুদক। দীর্ঘদিন অকেজো হয়ে পড়ে থাকা ট্রাফিক লাইটগুলো চালু করতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। হাতের ইশারায় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের পরিবর্তে জোর দেওয়া হচ্ছে স্বয়ংক্রিয় ব্যবস্থার উপর। তবে বিশেষজ্ঞরা মনে করছেন আধুনিক প্রযুক্তি নয়, ঢাকা শহরে সড়কে শৃঙ্খলা ফেলাতে প্রয়োজন আধুনিক নীতিমালা প্রণয়ন এবং এর রক্ষণাবেক্ষণ। আমাদের আসলে পলিসি লাগবে, শুধু অবকাঠামো ভিত্তিক উন্নয়ন দিয়ে হবে না, এর সাথে আসলে নীতি লাগবে। সেই জায়গায় আমি বলবো যে আমাদের যে সড়কের যে পরিমাণ আছে তার সাথে মানানসই আমাদের সড়কের যে যানবাহনের সংখ্যা এটা নির্ধারণ করতে হবে। 22 মোড়ে 18 কোটি টাকা খরচে বসানো হচ্ছে নতুন সংকেত বাতি। জাইকার সহায়তায় নিরাপদ পথচারী পারাপার পাইলট প্রকল্প চালু করেছে ডিএমপি ডিএনসিসি। হাইকোর্ট ক্রসিং থেকে উত্তরা পর্যন্ত 22টি পয়েন্টে ট্রাফিক সিগন্যাল লাইট 2 সিটি কর্পোরেশন লাগানোর প্রক্রিয়া করছে। সমন্বয়ের অভাবে বিগত উদ্যোগগুলো সফল না হলেও নতুন বাস্তবতায় ঢাকার রাস্তায় শৃঙ্খলা ফেরার আশায় নগরবাসী। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। আত্মত্যাগে বলিয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীর নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে চট্টগ্রাম নেভাল একাডেমিতে নৌবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। দেশের বিস্তীর্ণ জলসীমানার অতন্ত্র প্রহরী বাংলাদেশ নৌবাহিনীর নির্ভীক সদস্য হিসেবে এই বাহিনীতে নতুন আরও যুক্ত হলেন 52 জন নবীন কর্মকর্তা। রোববার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে অনুষ্ঠিত নৌবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজের আনুষ্ঠানিকতার শুরুতে প্রধান অতিথি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জিপে চড়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন। এরপর বাদ্যের তালে তালে প্যারেড গ্রাউন্ডে নবীন কর্মকর্তাদের একে একে 8টি প্লাটুন সালাম জানান সেনাপ্রধানকে। দীর্ঘ প্রশিক্ষণে কঠোর অনুশীলনের পর 44 জন মিডশিপম্যান এবং 8 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার হিসেবে এবার কমিশন পান। মনোজ্ঞ কুচকাওয়াজ শেষে প্রশিক্ষণের সর্বোচ্চ মান অর্জনকারী চৌকস ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। পরে সেনাপ্রধান তার বক্তব্যে সততা ও আত্মত্যাগে বলিয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান জানান। সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা নৌবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সাথে পালন করবে। তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রেখে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কঠিন সামরিক প্রশিক্ষণ শেষে এসব যোগ্যতা এবং দক্ষতা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় নবীন অফিসাররা কাজে লাগাবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। এই সময় কঠোর সাধনায় স্বপ্ন ছুঁতে পারায় উচ্ছ্বাস জানান নবীন অফিসাররা। অনেক ভালো লাগছে, দীর্ঘ 3 বছর কষ্ট করেছি, এখন দেশের জন্য কাজ করছি, তাই ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টার সাথে আমার দেশ এবং আমার নৌবাহিনীর প্রতি কাজ করে যেতে চেষ্টা করব। আমার মেয়ে আজকে দেশের জন্য কিছু করতে পারবে, এই জন্য আমার কাছে খুবই নিজেকে গর্বিত মনে হচ্ছে। আনুষ্ঠানিকতার শেষ পর্যায়ে ঐতিহ্য অনুযায়ী প্রধান অতিথির উপস্থিতিতে নবীন অফিসারদের র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন তাদের অভিভাবকরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। আবারও ইরান ইসরায়েল প্রসঙ্গ। ইরানে হামলার পর এবার হুমকির মুখে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি। এর মধ্যে তেহরান হুঁশিয়ারি দিয়েছে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ও নাগরিকেরা এখন থেকে ন্যায্য প্রতিশোধের আওতাভুক্ত। এই উত্তপ্ত পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্যের কোথায় মোতায়েন আছে মার্কিন সেনা আর কোন কোন সামরিক ঘাঁটি সবচেয়ে বেশি ঝুঁকির মুখে? ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর যে স্বেচ্ছাচারী সিদ্ধান্ত ট্রাম্প নিয়েছেন তার মাশুল দিতে হবে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের। ইরানের ঘোষণায় এ বার্তা এখন অনেকটাই স্পষ্ট। মধ্যপ্রাচ্যে ক্ষমতার জাল বিস্তৃত করতে যে অসংখ্য সামরিক ঘাঁটি ওয়াশিংটন তৈরি করেছে, এবার তাদের লক্ষ্য করেই আক্রমণ চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
মধ্যপ্রাচ্যে অন্তত 19টি স্থানে মোতায়েন আছে মার্কিন সেনা, যার মধ্যে 8টি হচ্ছে স্থায়ী সামরিক ঘাঁটি। এর মধ্যে কাতার, বাহরাইন, কুয়েত, ইউএই ও ইরাকের ঘাঁটিগুলো ইরানের 2000 কিলোমিটারের মধ্যে পড়ে, যা দেশটির ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের সরাসরি টার্গেটে পরিণত হতে পারে। ইরানের ভেতরে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটি নেই, তবে পার্শ্ববর্তী প্রায় প্রতিটি দেশে মার্কিন সামরিক উপস্থিতি এখন উচ্চ সতর্কতায়। কাতারের আল উদেইদ এয়ারবেস ইরান সীমান্ত থেকে মাত্র 300 কিলোমিটার দূরে। এটি যুক্তরাষ্ট্রের বৃহত্তম ঘাঁটি, যেখানে রয়েছে প্রায় 10,000 সেনা, স্যাটেলাইট কন্ট্রোল সিস্টেম, ড্রোন, বোমারু ও রিফুয়েলিং বিমান, এবং এটি ইউএস সেন্টকমের ফরওয়ার্ড হেডকোয়ার্টার হিসেবে ব্যবহৃত হয়। সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরায় আছে F-22 স্টেলথ ফাইটার ও রিকনেসান্স ড্রোন। বাহরাইনের নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি ঘাঁটি ইরান উপকূল থেকে মাত্র 200 কিলোমিটার দূরে। এই ঘাঁটিতে মোতায়েন আছে 3000 মার্কিন নৌসেনা ও কর্মী, যা মার্কিন 5th ফ্লিটের সদর দফতর এবং উপসাগরীয় নৌ প্রতিরক্ষার প্রধান কেন্দ্র। এখানে অবস্থান করছে যুদ্ধজাহাজ, মাইন সুইপার ও ফাস্ট রেসপন্স কাটার। কুয়েতের ক্যাম্প আরিফজান ইরান সীমান্ত থেকে 120 কিলোমিটার দূরে এবং এটি মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ও কমান্ড হাব। এই ঘাঁটিতে আছে মজুদ সরঞ্জাম, ট্যাঙ্ক, সাজোয়া যান ও যুদ্ধ পরিকল্পনা ইউনিট। পাশের আলী আল সালেম এয়ারবেস থেকে পরিচালিত হয় MQ-9 রিপার ড্রোন মিশন ও এয়ার লিফট অপারেশন। সিরিয়াতেও আছে ছোট আকারের ঘাঁটি, যা ব্যবহার হচ্ছে IS বিরোধী অভিযানে। ইরাকের আল আসাদ ও এরবিল ঘাঁটি ইরানের পশ্চিম সীমান্ত থেকে যথাক্রমে 200 কিলোমিটার ও 100 কিলোমিটার দূরে, যেখানে অবস্থান করছে প্রায় 5000 মার্কিন সেনা। এই ঘাঁটিগুলো ব্যবহার করা হয় বিমান অভিযানের সমর্থন, IS বিরোধী মিশন এবং আঞ্চলিক গোয়েন্দা কার্যক্রমে। অতীতে ইরান এসব ঘাঁটিতে সরাসরি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। খেলার খবর। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে গল থেকে কলম্বো পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ স্থানীয় সময় দুপুরে কলম্বো পৌঁছায় নাজমুল হোসেন শান্তর দল। 2025-27 ICC টেস্ট চক্র ড্র দিয়ে শুরু করেছে বাংলাদেশ। কলম্বোতে দুই দলের সামনেই আছে সিরিজ জয়ের সুযোগ। বাংলাদেশের জন্য নতুন ভেন্যু কলম্বো। 2017 সালে কলম্বোর পি সারা ওভাল গ্রাউন্ডে নিজেদের শততম টেস্টে জয় পেয়েছিল মুশফিক মিরাজরা। এবারও তার পুনরাবৃত্তি করতে চাইবে টাইগার্স। কলম্বোতে আজ বিশ্রামেই আছে পুরো দল। সিরিজ নির্ধারণী ম্যাচের জন্য কাল থেকে অনুশীলন করার কথা রয়েছে দুই দলেরই। অসুস্থতার জন্য প্রথম টেস্ট মিস করা মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় টেস্ট খেলার জন্য ফিট। কাল দলের সঙ্গে অনুশীলনও করবেন এই অলরাউন্ডার। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট মর্যাদা প্রাপ্তির রজত জয়ন্তী উদযাপন। ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণিত করতে ছিল বর্ণিল আয়োজন। রাজশাহীতে প্রিমিয়ার লিগ, BPL ও আন্তর্জাতিক ম্যাচ আরও বেশি আয়োজনের আশ্বাসও দিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আব্দুস সালামের ছবিতে মওদুদ রানা রিপোর্ট। 2000 সালের 26 জুন ক্রিকেটের অভিজাত সংস্করণে পা রাখে বাংলাদেশ। টেস্ট মর্যাদা পাওয়ার 25 বছর স্মরণীয় করে রাখতে 7 বিভাগে নানা আয়োজন করছে বিসিবি। এরই ধারাবাহিকতায় এবার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে জমকালো আয়োজন উদ্বোধন করেন বিসিবি সভাপতি ও বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। টেস্টের সেই সাদা জার্সি গায়ে চাপিয়ে শুরুতেই মাঠের ক্রিকেটে অংশ নেন অনূর্ধ্ব-12 এর খুদে ক্রিকেটাররা। মাঠের দুটি অংশে 6 ওভারের খেলায় ছেলেদের 6টি ও মেয়েদের 6টি, মোট 12টি দল অংশ নেয়। প্রতি দলের হয়ে 6 জন ক্রিকেটার মাঠে প্রমাণের মিশনে নিজেদের তুলে ধরেন। স্কুল পর্যায়ের ক্রিকেটাররা লিগ ভিত্তিক এই ক্রিকেট উৎসবে অংশ নিয়ে দারুণ উচ্ছ্বসিত। খুবই কঠিন, কিন্তু যারা পারে তাদের কাছে না, আমার খুবই ভালো লাগছে। এখান থেকে আমি যে স্কিলসগুলো শিখবো, এটা আমার ভবিষ্যতে আমার হেল্প করবে। একই সময় মাঠের আরেক পাশে চলে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য পেসার ও স্পিনার হান্ট। বিসিবি বলছে ক্রিকেটকে সারা দেশে ছড়িয়ে দিতে এই আয়োজন। তারই অংশ হিসেবে রাজশাহীতে বয়সভিত্তিক প্রিমিয়ার লিগ, BPL, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলা বেশি বেশি অনুষ্ঠিত করা নিয়ে আশাবাদী নতুন সভাপতি। পুরো গ্রেটার রাজশাহী রিজনের মধ্যে আমরা প্রিমিয়ার লিগ চালু করব। আমরা এখানে ক্রিকেট অ্যাক্টিভিটি আরও বাড়াবো। এখানে ট্রেনিং অ্যান্ড কোচিং প্রোগ্রাম, আম্পায়ারিং প্রোগ্রাম আরও বেশি বেশি করে বাড়াবো। টেস্ট ক্রিকেটের ঐতিহাসিক মুহূর্তগুলোর ছবির প্রদর্শনী ও সেই ছবি আঁকার জন্য হয়েছে প্রতিযোগিতা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, পারমাণবিক কেন্দ্র ধ্বংসের দাবি। ওয়াশিংটনের কঠোর পরিণতির হুঁশিয়ারি তেহরানের। ইসরায়েলের সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা।
শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর চায় যুক্তরাষ্ট্র, ফখরুল মার্কিন প্রতিনিধি সাক্ষাৎ। অংশগ্রহণমূলক ভোটের আশা জাপানের, জামায়াত আমিরের সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত। এবং ইসিতে নিবন্ধনের আবেদন এনসিপির, শাপলা প্রতীক চাইলেন নেতারা। নির্বাচনে অনিয়মে শেখ হাসিনাকে প্রধান আসামি করে 3 কমিশনের বিরুদ্ধে বিএনপির মামলা। এ ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।